দিদি সব কথাতেই খুব সুন্দর করে শুধু হাসে। আমার মতো হাসির রোগ আছে। আমরা পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর একটা দোকান। দোকানের সামনে এখানে কিছু সবজিও রাখা আছে, এই লাউ, এটার মধ্যে ধনে পাতা। দিদি কেমন আছেন? ভালো। এই দোকান আপনার? হ্যাঁ। এই দোকানটা ওই যে সামনে কিছু সবজিও দেখলাম, এই সবজি বিক্রি করেন? বিক্রি করে। কত দাম লাউয়ের? লাউ 10 টাকা করে। 10 টাকা করে? হ্যাঁ। হ্যাঁ, অনেক কম দাম তো। এখানে কম। আচ্ছা, এটা কি আপনার গাছের? না না না, আপনি কিনে আনছেন? আমাদের না, আর একজন লোক। ও অন্য কেউ এখানে রেখে গেছে, হ্যাঁ। বিক্রি করে উনি উনি দাম নিয়ে যাবে, টাকা হ্যাঁ। নিয়ে যাবে। আচ্ছা, আপনার লাভ কি তাতে? লাভ নাই। এই যে আপনার দোকানে বিক্রি করবে কে? কাস্টমার আসলে তো আপনাকেই বিক্রি করতে হবে না? হ্যাঁ। তাহলে আপনার কোনো লাভ নাই, উনি আপনাকে কিছু দিবে না? দিয়ে খাবার জন্য দেয়। আচ্ছা, খাবার জন্য দেয়। প্রতিবেশী না? আজকে দিদির সাথে বসে আমিও দোকানদারি করব। ভালো হয়েছে তো। দিদি, এটা কি আপনি একাই করেন নাকি সাথে পরিবারের আর কেউ আপনাকে সাহায্য করে? পরিবারে সবাই সাহায্য করে আপনাকে না? আচ্ছা, কতক্ষণ থাকেন এখানে? রাত্রে। হ্যাঁ, মানে সকাল থেকে কতক্ষণ থাকতে হয়? সকাল থেকে 5টা বাজে, 5টা পর্যন্ত দোকান খোলা থাকে? হ্যাঁ, তারপরে কি দোকান বন্ধ হয়ে যায়? কেন 5টা পর্যন্ত? এরপরে কাস্টমার আসে না? কাস্টমার তো নাই। আচ্ছা, কাস্টমার থাকে না এরপরে। এই যে সকাল থেকে যে 5টা পর্যন্ত আপনি দোকান চালান, আর পরিবারে কে কে আছে? পরিবারে মেয়ে আছে, বাচ্চা আছে, বাবা আছে, স্বামী আছে। তাহলে যে এদের দেখাশোনা, রান্না বান্না এগুলো কে করে? মায়ে করে। মেয়ে করে? আচ্ছা, আর খাওয়ার সময়, দুপুরের খাওয়ার সময় বাড়িতে যান নাকি খাবার নিয়ে আসে এখানে? এখানে দোকানে থাকছি যে আমরা। দোকানে? দোকানে থাকছি যে। আচ্ছা, আপনি দোকানেই থাকেন, খাবার নিয়ে আসে। বাড়ি কোথায়? কাছে? কাছে, মানে দোকানের কাছে, এত সুবিধা আছে যে চাইলেই আপনিও কাউকে রেখে যেতে পারেন, বা বাড়ি থেকেও কেউ আসতে পারে। কি এই যে পান বানাচ্ছেন এত সুন্দর করে, এই পান কি নিজে খাবেন? কেমন লাগে পান খেতে? ভালো লাগে। দিদি খুব সুন্দর করে হাসতেছে। মানে নিজের দোকানের পান নিজেই বানায়, নিজেই কি মানে পান খেতে ভাল লাগে নাকি কাস্টমারদের খাওয়াতে ভাল লাগে, কোনটা? নিজে খাইতে চায়। নিজে খেতে ভাল লাগে, নিজে খাইতে হয়। দিদির নাম কি? আমার নাম দচি। দচিং? দচি দচি দচি। আচ্ছা, কি কি পাওয়া যায় দিদি দোকানে আপনার? এই যে চিপস আছে, পান, আর যে ওখানে যে চেয়ার টেবিল পাতা। চা বিক্রি করে। চা বিক্রি করেন? ওই চা কোথায়? চা ভিতরে রাখছে। ভেতরে কেউ চাইলে দিবেন? আচ্ছা, আমরা যদি খেতে চাই তাহলে খেতে পারবো। কি চা? কাস্টমার যদি আসলে চাটা দেন। মানে কি চা পাওয়া যায়? দুধ চা পাওয়া যায়, রং চা পাওয়া যায়। চা কোথায় তৈরি হয়? চুলার মধ্যে। চুলার মানে দোকানেই না বাড়ি থেকে তৈরি করে আনেন? বাড়ি থেকে তৈরি করে আনেন। আচ্ছা আচ্ছা দিদি, এই যে দোকান থেকে যা আয় হয়, এদিকে কি আপনার সংসার চলে? না, চলে না। চলে না? অন্য কিছু করেন? কি তামাক খেতে করে। তামাক চাষ করেন? আচ্ছা, আমি দোকানে থাকছি, আমার স্বামী তামাক চাষ করে। এখন দোকান যখন খুলছে বেচা কেনা তো কম। জমি আছে আপনাদের? মাসি অন্যের জমিতে জমি কাজ করছে যে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার স্বামী যে তামাক চাষ করে, এতে শরীরের কোনো ক্ষতি হয় না? না, ক্ষতি হয় না। দিদি সব কথাতেই খুব সুন্দর করে শুধু হাসে। আমার মতো হাসির রোগ আছে। দিদি অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, ঠিক আছে? আমরা চলতি পথে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটু ছোট্ট চিত্র দেখলাম। এই যে গহনা দেখছেন, এই গহনা তৈরিতে শুধু শিল্পীর দক্ষতাই না, এই গহনাতে আছে প্রেম এবং ভালোবাসা। আমরা সাভারের গহনা গ্রামে এসে এমন একজন গহনা শিল্পীকে পেলাম যে তার নিজের বিয়ের গহনা নিজে তৈরি করেছে, এবং সেই গহনা দিয়েই সে বিয়ে করেছে। একটু আলাদা, মানে বেশি সুন্দর মনে হচ্ছে। কারণটা কি? এগুলো নিজের হাতে কমপ্লিট করা হয়েছে এবং ভালো কালার করা হয়েছে। মানে আমি 6 বছর আগে বিয়ে করছি, এখনো কালারটা ভালো আছে। হ্যাঁ, মনে হচ্ছে তো যে আজকেই বানাইছেন, 6 বছর আগে বানাইছেন। কালারটা ভালো, যার কারণে তো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, জিপি কালার করা হয়েছে, যার কারণে এখনো কালারটা ভালো আছে। মানে জিপি কালার করলে কালার সহজে নষ্ট হয় না। এই যে আপনি নিজ হাতে গহনা তৈরি করে বউকে পরাইলেন, বউ যখন পরলো কেমন লাগলো আপনার? এটার অনুভূতি অন্যরকম।
ঠিক আছে, এটা আর কি নিজের হাতে গহনা তৈরি করে বাড়িতে পরানো, এটা অনুভূতি অন্যরকম, এটা আলাদা ভালো লাগে। যখন ওই পরে তখন আমার নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে যে আমি নিজে হাতে তৈরি করি ওই জিনিসটা, যখন আমার বাড়িতে কেউ একজন পড়তেছে। কতদিন লাগছে এই গহনাগুলো তৈরি করতে? এটা আমার 7 দিন সময় লাগছে। 7 দিন? হ্যাঁ। মানে বানানোর সময় কেমন লাগতো যে এই গহনাগুলো আমার বউ পরবে বা একটু স্পেশাল? তখন তো স্পেশাল একটা অনুভূতি কাজ করছে যে বাড়িতে পড়বে যখন, তখন ওই জিনিসগুলো মাথা থেকে অনেক কি করে বাই করতে হয়েছে যে কিভাবে করলে একটু সুন্দর হয়, ওইভাবে করা হয়েছে। একজন গহনা শিল্পীর নববধূর গহনা দেখলাম চক্ষু মেলিয়া। আচ্ছা দাদা, এই যে ড্রেন দিয়ে যে পানিটা আসতেছে, হ্যাঁ, এই পানির উৎস কোথায়? উৎস আমরা তামা চাষে আর ধান চাষে পানি দিতেছি ওখানে। কোত্থেকে আসে এই পানিটা? নদী থেকে, মাতামুহুরী নদীর পানি এখান দিয়ে আসতেছে না? আচ্ছা, এই যে মাতামুহুরী নদীর পানি এই ড্রেন দিয়ে কিভাবে আসলো? মেশিন দিয়া। মেশিন দিয়ে? আচ্ছা, মেশিন দিয়ে উঠাচ্ছে সেই পানিটাই এই ড্রেন দিয়ে এদিকে আসে। আচ্ছা, এই পানি কি কাজে লাগে? তামা চাষে আর ধান চাষে। এই ব্যবস্থা হয়ে আপনাদের কি কোনো লাভ হয়েছে? লাভ হবে না? কেমন লাভ? মনে করে আপনার পানিগুলো আছে, ব্যবহার করতে পারে, রান্না বান্না করতে পারে, সব কিছু পারে, কাপড় চোপড় দিতে পারে। আচ্ছা, আমরাও দেখলাম যে নারীরা এখানে মানে থালা বাসন ধুচ্ছে, একদম পরিষ্কার পানি। এই পানি কি খাওয়া যায়? খাওয়া যায়। আচ্ছা, আপনারা খান? আমরা তো খাই না, আমরা মানে তো চাইলে যে কেউ খেতে পারে। হ্যাঁ। আপনারা সবাই কি এখন এই পানিতেই গোসল করেন? আচ্ছা, এর আগে কোথায় করতেন? নদীতে। এখন নদীর পানি বাড়ির উঠানেই চলে আসছে, এখন আপনাদের আর কষ্ট করে নদীতে যেতে হয় না। পানি কতক্ষণ থাকে? মনে করেন আপনি মেশিন যদি বন্ধ করেন তখন আসবে না। আচ্ছা, যতক্ষণ মেশিন চলবে ততক্ষণ পানিটা থাকবে। কতক্ষণ চলে মেশিন? মেশিন যতক্ষণ লাগে ততক্ষণ। আচ্ছা, মানে ক্ষেতের জন্য যতক্ষণ লাগে ওই সময়টুকু আপনারাও পাশাপাশি এই পানিটা ব্যবহার করতে পারেন। আমরা পাহাড়ে এসে পানির এই সুব্যবস্থাপনা দেখলাম চক্ষু মেলিয়া। বলো, আমরা চলে আসলাম লাইভে, গ্রাম দেখি পেজ থেকে। আজকে লাইভটা একটু স্পেশাল। কেমন লাগছে তোমার এই গহনাটা যে দিলাম? হ্যাঁ, আমি তো খুবই খুশি। বলো তো এখানে কতটুকু সোনা আছে বলতে পারবা? এইখানে আছে 5 ভরি। 4.5 থেকে 5 ভরি হ্যাঁ, মতো। 4.5 থেকে 5 ভরি। মানে এটার দাম তাহলে কত? এখানে স্টোন আছে, হ্যাঁ, কাজ আছে, সবগুলো আসলে কেমন হতো তাহলে? কি মনে হচ্ছে? হ্যাঁ, আগে আমাকে বলো আমার কেমন লাগছে, আমি তো কখনো গহনা পরি না। তোমাকে লাগছে সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? দর্শক যারা দেখছেন একটু কমেন্ট করে বলবেন যে আমাকে আসলে গহনা পরে কেমন লাগছে। গহনা পরা অবস্থাতে তো কখনো আমাকে দেখেন নাই, আমি নিজেও আমাকে দেখি নাই গহনা পরা অবস্থায়। হ্যাঁ, তুমি তো গহনা পরো না। গহনা আমি একদমই পরি না। আর আমার যতটুকু মনে হয়, কাছে গিয়ে একটু গহনাটা দেখাবো, একটু দাঁড়াও তুমি শ্রী, কাছে গিয়ে একটু দেখাও তো গহনাটা। একটু কাছের থেকে দেখাই। হ্যাঁ, ভালোই তো লাগছে। হ্যাঁ, ভালোই তো লাগছে। হ্যাঁ, তাহলে শাড়ির সঙ্গে পরলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, এই গহনাটা প্রিয় দর্শক, আমরা যেখানটা এসছি আপনারা দেখেছেন, আমরা এসছি সাভার ভাকুরতা। মানে ভাকুরতা হচ্ছে কলাতিয়া, মানে ঢাকা এবং সাভারের যে সংযোগ, মানে ভৌগোলিকভাবে যে সংযোগ স্থলটা, সেখানে এসছি আমরা। এবং এই জায়গাটার নাম খুবই সুন্দর। হ্যাঁ, এর জন্যই মূলত গহনাটা পরলাম। জায়গাটার নাম হচ্ছে কি গহনা গ্রাম, বলে গহনার গ্রাম। গহনা গ্রাম। আমাদের সঙ্গে আছেন সাভার ভাকুরতা। আমাদের সঙ্গে আছেন বিমল দাস। বিমল দা হচ্ছে গহনা শিল্পী। একটু বলে দেন, একজন শিল্পী। উনি শুধু গহনা শিল্পী না, উনি কিন্তু গানেরও শিল্পী। মানে এই যে আমি যে ধন্যবাদ ভাই, পরে আছি এটা কিন্তু দাদারই। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমাদের এই গয়নাগুলি বিশ্বের সব জায়গায় পরার যোগ্য, মায়েদের জন্য খুবই প্রযোজ্য। হ্যাঁ, একদম স্বল্প মূল্যে পাচ্ছে সবাই। রূপা দেওয়া যেহেতু অনেক টাকা আসে, স্বর্ণ দিয়ে আরো অনেক আসে, আর এগুলি মেটেল দিয়ে বানাচ্ছি, মায়েদের সম্পূর্ণ পরার যোগ্য একের অলংকার বলে আর কি সবাই, যে বিমলদার অলংকার গুলি অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন আসি যে দোকানটায়, বিমল জুয়েলারি ওয়ার্কশপ, ভাকুরতা, এটা বটতলায়। যে বিষয়টা বলছিলাম যে আপনার হেডলাইনটা দেখেছেন যে 10 লক্ষ টাকার গহনা
4 থেকে 5,000 টাকায় পাওয়া যাচ্ছে, মানেটা কি? হ্যাঁ, এখন অনেকেই মানে মনে করতে পারেন, আপু ফাহিম লিখছে শাওন আপু আপনার বয়স কমে গেছে। ফাহিম, বয়স কমে গেলে মানে তো ও, মুশকিল। ফাহিম ধন্যবাদ আপনাকে যে এই গহনা পড়লে কিন্তু বয়সও কমে যায়। তাই? খেয়াল করছো? হ্যাঁ, হ্যাঁ, গহনা পড়লে বয়স কমে যায়, এর জন্যই কি নারীরা তো মানে গহনা যে পরে। কারণে আসলে একটু ব্যাখ্যা করে দিয়ে আছে, যে কারণে আজকে থেকে আমরা- তাহলে গহনা পড়তে হবে। হ্যাঁ, যে কারণে মায়েদেরকে সাজ কাজ করিলে পরে মায়েদেরকে এমনিতেই অল্প বয়স দেখা যায়, অনেক ভালো লাগে মায়েদেরকে। না শুধু মায়েদের না দাদা, মানে গহনা তো বাঙালি নারীর একটা স্বপ্ন, গহনা হ্যাঁ। পরা, ঠিক না? যেমন গ্রামে কিন্তু এরকম একটা কথা প্রচলন আছে যে কি লেপলে পুষলে মাটি আর সাজলে কাজলে বেটি। বেটি মানে নারীরা একটু সেজে গুজে থাকলে ভালো লাগে, আর মাটি হচ্ছে একটু লেপে পুষে পরিষ্কার করে রাখলে মাটির ঘর, হ্যাঁ, মাটির চুলা, এগুলো দেখতে সুন্দর লাগে। তাই তবে বিশ্বের সকল জায়গায় এই অলংকার মায়েদের জন্য পরার যোগ্যতা, আর এগুলি যোগ্যতা অলংকার। এখানে আসবো দাদা, এই প্রসঙ্গে আসবো এবং যে গহনা কিন্তু সেই প্রাচীন কাল থেকেই কিন্তু গহনার প্রচলন আছে। জি, না আমরা কিন্তু তা তো আছেই। সেই মিশরীয় সভ্যতা যদি বলি, সেই মিশরীয় সভ্যতা ফারাওদের প্রচুর গহনা পাওয়া যায়। বিশেষ করে মিশর পিরামিডের ভিতরে যে মমিগুলো আছে সেখানে কিন্তু গহনা সহ তাদেরকে মমি করে রাখা হতো আর কি। ওই যে জায়গাটায় মৃতদেহটা রাখা হতো সেখানে কিন্তু তার ব্যবহার্য, সারা জীবন ব্যবহার্য গহনা, দামি জিনিসপত্র রেখে দেওয়া হতো। তা আমরা আসলে যে জিনিসটা বলছিলাম একটু ব্যাখ্যা করি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে সুহি যে গহনাটা পড়ে আছে, স্বর্ণ দিয়ে বানাতে গেলে এটা 10-11 লাখ টাকা খরচ হয়ে যেত স্বর্ণের যে দাম। আর স্বর্ণের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্ণের বিকল্প গহনা হিসেবে, ঠিক না দাদা? বিকল্প আপনি তো একসময় যেমন আর দাদা এটা তৈরি করছেন, কত খরচ হয়েছে? মানে এটা এটা কিনতে এটা গেলে মায়েদের হয়তো ব্যবহারের যোগ্য হবে 5,000 টাকা খরচ করলেই। মানে 5,000 টাকার মধ্যে এত কান সুন্দর গলা একটা গহনা টিকলি, পাওয়া যাচ্ছে। কান গলার টিকলি। তার চাইতে বড় কথা হচ্ছে নিরাপত্তা। আমি এটা পরে বাইরে ঘুরতে পারবো, জি জি কিন্তু আমি অবশ্যই। কিন্তু 10 লাখ 12 লাখ টাকার গহনা পরে আমি বাইরেই যেতে পারবো না, তাই না? জি, জি। গহনা তো যাবেই, আমিও চলে যেতে পারি। মানে এটা হচ্ছে মেটেলের, আর রূপাতে বানাইলো এটা ম্যাক্সিমাম নিচের পক্ষে 25 থেকে 30,000 টাকা এটা আসবে। শিপন জিএস, হ্যাঁ আমরা ধামরাই আসবো, খুব ইচ্ছা আছে। ধামরাই তো অনেক প্রাচীন একটা এলাকা। তাই দাদা আপনি তো একসময় তো স্বর্ণের কাজ করতেন, ঠিক না? জি জি আমরা এর আগে একজন এই ভাকুরতার এক শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম, তো উনিও বলছিলেন যে আমরা তো স্বর্ণের কাজ করতাম। উনি খুব একটা আঞ্চলিক ভাষায় কথা বলেছিল, এই জন্য কথাটা ছিল যে এই রূপা তামা, রূপা দেখলে আমরা নিন্দাইতাম, তামা তো করতামই না। জি আর সেই মানে তামার মানে বিকল্প, সোনার বিকল্প হিসেবে আজকে তামা দাঁড়াই গেছে সারা পৃথিবীতে। তো দাদা একটা জিনিস আমাকে একটু বলেন যে যে জিনিসটা কি হয়েছে, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যখন স্বর্ণের কাজ করতেন, জি ঠিক আছে, জি স্বর্ণের কাজ করতেন, তারপরে যেটা হলো যে তখন নারীদের দেখেছেন স্বর্ণের গহনা পরলে তারা কতটা ভিতরে একটা চেহারা দেখতে তো বোঝা যায়, আগ্রহী, আনন্দ। এখন আপনি এই সিটি গোল্ডের কাজ করছেন, জি আপনি কি নারীদের মধ্যে সেই আনন্দটা দেখেন এখন? সেটা আমি পাচ্ছি না, কারণ অনেক অলংকারী আছে দামিটা নিতে চায় না, ভালোটা অনেকে চিনতে পারে না, কিরকম সেটা? ভালো মন্দ চিনতে পারে না। কিরকম সেটা? সেটা দেখা গেছে অনেক এর মধ্যে কি ভালো মন্দ কিছু বোঝাতে? জি অবশ্যই ভালো মন্দ আছে। ভালো কারিগরে ভালো কিছু বানাইতে পারে, যারা স্বর্ণের অলংকার বানাইছে তারা যখন এটারে বানায় অনেক সুন্দর হয়। আর যারা অনভিজ্ঞ কিছু বর্তমান নতুন শিখছে তারা অবশ্যই সম্পূর্ণ অভিজ্ঞতা তাদের ভিতরে নেই, যে অলংকারের যে একটা সৌন্দর্য, এর যে সম্পূর্ণ ফেস, তারা এই জিনিসটা ফোটাইতে পারে না। এটা ফোটাইতে গেলে এটা অবশ্যই একটা স্বর্ণের কারিগরের প্রয়োজন, এটা ভালো দক্ষতা কারিগরের প্রয়োজন। না এই যে আমি যেটা জানতে চাচ্ছিলাম দাদার কাছে সহি, দাদা মানে আমি বলছি যে ওইটা কারিগরের সমস্যা থাকে, অভিজ্ঞতার। আমি বলছি যে যে নারী একটা স্বর্ণের গহনা পরে যে আনন্দটা পেত, জি সেই তৃপ্তির যে মানে মুখটা দেখতেন আপনি, এখন কি জি। সেরকম মুখ দেখেন এরকম গহনা যখন নারীরা পরে, কিংবা আপনার ঘরেই যখন কিংবা প্রতিবেশীরা পরে? হ্যাঁ এই যে হ্যাঁ, দাদা ছেলে আছে পাশে, হ্যাঁ, ক্যামেরা ওইটার বিকল্প হিসেবে তো এটা অবশ্যই আনন্দ তৃপ্তি, পাচ্ছি। ওই আনন্দটা তো এটার মধ্যে অবশ্যই আছে। আনন্দটা পাচ্ছে, মানে হ্যাঁ, আনন্দটা আছে। এটা এখানে রূপ দেখায়। 10 লাখ টাকা আমরা স্বর্ণের গহনা মানে দিতে হইতো। আমার ছেলেরা অনেক সময় সামর্থ্যবান সবাই না যে 10 লাখ টাকা একটা গহনা একটা পড়ানোর জন্য, কিন্তু এখন আমরা ওটা 4-5 হাজার টাকার মধ্যে করতে পারতেছি।
অবশ্যই এখানে অল্প টাকার মধ্যে ওই আনন্দটুকুই ওই দেখানো ওই হ্যাঁ, আনন্দটুকু কারণ গহনা সোনার যে গহনা ওইটা যখন একটা নারী বানায় বা তার কাছে গচ্ছিত থাকে সেটা কিন্তু একটা শক্তিও গহনা। সোনার গহনা তো একটা হ্যাঁ, সম্পদ। এটা সম্পদ। কিন্তু এই সিটি গোল্ড যেটা, এই গহনাগুলো মানে শুধুমাত্র হয়তো সৌন্দর্যের জন্যই পরা হচ্ছে, কারণ এটা তো পরবর্তীতে এটা বিক্রি করতে পারতেছে না। আর আমরা যেটাকে সিটি গোল্ড বলতেছি দাদা, এই সিটি গোল্ড তো এই যে এই তামা দিয়েই তো তৈরি। একটু কাছে এটাই তো। তামা কাঁসা অবশ্যই মেটেলে মনে হয় না। মানে এইটা দিয়েই তো জি, অরিজিনাল কালার তো ভাবা যায় যে এই যে তামা, একটু কাছে নিয়ে তামার যাও, একটু তার কাছে। দেখেন, মানে এইটা দিয়েই মানে এত সুন্দর গহনা তৈরি হচ্ছে। এই যে অরিজিনাল কালারটা সেটা যে আচ্ছা। তৈরি করার পরে যে কালারটা কাছে নিয়ে যাও, একটু ক্যামেরার কাছে নাও। মানে এটা তো আরো কালার হবে দাদা। এটা এই সামনের কালার দেওয়া হবে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল কালার। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি হাতে পড়ে না? জি, এটা মানতাসা বলে। মানতাসা। এটা মানতাসা বলে। এই যে এটার ভেতর এইখানে তো আরো কাজ আছে না, ফিনিশ কালার। হ্যাঁ হ্যাঁ, এটা কালার করা হবে। অবশ্যই কম পয়সা মায়েদেরকে প্রত্যেকটা ফ্যামিলিতে বুঝতে হচ্ছে। এই যে একটা জিনিস, এটা হলো কোনটা গলায় রাখেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা করবো দাদা। মূল একটা কথাই আসে যে গ্রাটিস সব এই যে কিছু। আজকে যেটা আমরা জেনেছি যে এই ভাকুরতা গ্রাম থেকে মোটামুটি সারা বাংলাদেশে গহনা ছড়াই গেছে, এখান থেকেই যায় জি, জি। এবং এটা বিদেশেও রপ্তানি হচ্ছে। জি। কারণ কদিন আগে আমি ওই একটা ইংরেজি ব্লগে, যে ব্লগ হচ্ছে বাইরের মানুষ করেন, জি। সেখানে ওনারা বলছিল যে এই যে সোনার বিকল্প হিসাবে দাঁড়াই গেছে যে আজকে সিটি গোল্ডের যে গহনা, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে যে জীবিকা হিসাবে এটা আপনাদের কাছে কেমন? জীবিকা হিসাবে অবশ্যই এটা যেহেতু আমাদেরকে জীবিকা চালাচ্ছে, মোটামুটি ভালোই আর কি। কিন্তু যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে অবশ্যই দুগা ভাত খাওয়া সম্ভব। দুগা ভাত খাওয়া সম্ভব। আমি যেটা একটা শুনেছিলাম যে আপনাদের এখানে ভাকুরতায় যে মার্কেটটা আছে, পাইকারি বাজার যেখানে, জি, ওখান থেকে ওদের প্রতিদিন কোটি টাকার উপরে এই গহনা বিক্রি হয়। কথাটা কি আসলে আপনি বলেন তো? জি আছে, তবে আমার চোখে আমি এমন কিছু দেখি নাই। শুনছি যে এখান থেকে আপনার যে গয়নাগুলি সম্পূর্ণ সেল হয়ে যায়। অনেক অনেক পাইকার আসে বাইরের থেকে, অনেক পাইকার এসে নিয়ে যায়। বাইরে থেকে মানে কোথা থেকে? এতে চক বাজার থেকে আসে, বিভিন্ন জায়গা আমি বলছি থেকে। যে খুলনা, চিটং, সিলেট, হ্যাঁ সব হ্যাঁ, থেকে আসে। অল ডিস্ট্রিক্টই, বাংলাদেশের সর্বপ্রান্তের থেকেই লোকজন আসে। অনেক। আচ্ছা, লাইটটা কি ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে দাদা, সেটা হচ্ছে যে ইদানিং অনেক দেশেও রপ্তানি হচ্ছে এগুলো। কেউ কেউ বিশেষ করে এই যে এই গহনাগুলো আপনাদের মানে কোথায় পাবেন ঢাকা শহরে যদি বলি, লালমাটিয়া যে আড়ং আছে তার নিচে বোধহয় খুশবু নামের একটা দোকান আছে, ওখানে আমি দেখেছিলাম এই গহনাগুলো। জি জি, আবার আনন্দতে। হ্যাঁ, এইরকম যে দোকানগুলো আছে খুবসুরাত বলতে যে দোকানটা আছে, খুব সুন্দর, উনি বেশ বাহিরে চিল দিয়ে থাকেন মোটামুটি, দেশের বাইরেও দেয়। যে দেশের বাইরেও শুনছি দেয়। আমি গিয়েছিলাম, দেখেছি যে খুব সুন্দর সুন্দর জি গহনা আছে। জি, এটা কি সীমান্ত স্কয়ারে না? না না, এটা হচ্ছে আড়ংয়ের নিচে। আরঙ্গর নিচে, আরঙ্গের নিচে। জি, সোবান- খুবসুরাত বলতে দোকানটা। সোবানবাগ, না না, লালমাটিয়া। লালমাটিয়া। আচ্ছা, আসাদগেট আড়ং। এটা হলো আসাদ গেট বলা। আচ্ছা, আসাদ গেট। আসাদ গেট চৌরাস্তাটা। এইবার একটু দাদা আমাকে বলেন, ওই আমি আর একটা জিনিস দেখেছি যে ভাকুরতায় যে কাজগুলো হচ্ছে এটা তো মেশিনের প্রকারই মানুষের হাত দেয়, এই হাতেই আপনারা করছেন। জি জি। এই সেই হাত যে গহনা তৈরি হচ্ছে আর কি। তা এখানে কি মেশিন দিয়ে কোনো কাজ হয় এই সিটি গোল্ডের? আমার এই সিটি গোল্ডের মধ্যে এখানে বাংলাদেশের অবশ্যই আমি দেখতেছি না যে আমার আয়ত্তের মধ্যে কোনো মেশিন করার জন্য কিছু কিছু ডাইস আছে, মেশিন তৈরি করা লাগে ইন্ডিয়াতে কিছু পিস, এগুলি পিসগুলি বাইরের থেকে আসতেছে। বাইরের থেকে যে পিসগুলি আসতেছে আমাদেরকে এখানে সাজিয়ে কারিগররা তার দক্ষতা দিয়ে সম্পূর্ণ অলংকারটা কমপ্লিট করতেছে, সেট করছে। সেট করছে। কিন্তু আরেকটা বিষয়, এগুলি সম্পূর্ণ হাতের পরিশ্রমিক। এবং পরিশ্রম। আমি আরেকটা প্রোডাক্ট দেখলাম যে সেটা হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট। দুবাই থেকে বিশেষ করে জি, এটা জি। হচ্ছে রাজস্থানে, ইন্ডিয়া রাজস্থানে তৈরি হয়েছে। জি জি। এবং ভাকুরতার প্রোডাক্ট দুটোকে না তেমন পার্থক্য করা যায় না। যে আমাদের এখানে খুব মানে ওই রাজস্থান থেকে যেটা আসছে জি। মেশিনে করা, জি আর জি। আমাদের কারিগরে আমরা হাতে তৈরি করা। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের সেই গহনার দুটো ছবি তোলা আছে, আমার ভিডিও করা আছে, যে হাতে তৈরি গহনা যে এত নিখুঁত হতে পারে, এই ভাকুরতার গহনা না দেখলে বিশ্বাস হবে না। কোনটা এটা তো সেট না, পুরো সেট। কন্ট্রাক্টটা কাজ বাকি আছে। তোমার কাছে কন্ট্রাক্টটা না? এই তো
এটা রূপা দা বানাইলে ম্যাক্সিমাম 15-10,000 টাকা পড়বে, স্বর্ণ দা পড়বে 4-5 লক্ষ টাকা, শুধু মেটেল দা পড়তে পারতেছে মায়েরা শুধু 2,000 টাকায়, জিপি কালার করে, স্বর্ণের কালার করে। আর শুধু মাঝখানে 2,000 একটু টাকা, বলি, একদম স্বর্ণের বিমলদা চেয়ে কিন্তু সুন্দর। সুন্দর সুন্দর গহনা বানায় না শুধু, সে কিন্তু ভালো গানও গায়। আমরা মানুষ তো মানুষের জন্য। আমরা অনুরোধ করব দাদা যদি আমাদেরকে একটু 1 লাইন 2 লাইন গান শোনায়। একটু দাদা সিরিয়াল কথাটা তো রাখতে হ্যাঁ, হবে। আমাদের দর্শকদের জন্য কি গান শোনাবো আমি তো ফাঁকে আমি আসলে একটু শুনে নিব আর কি। একটু ওই যে আপনি যখন ওই যে সিন্দুকটা খুলতেছিলেন আর একটু কি যেন গাইলেন, একটা দেহতত্ত্ব গান শুনি দাদা। দাদার যেটা ভাল লাগে, বৌদি বলছিল দাদা খুব দেহতত্ত্বের গান। দাদার যা ভাল লাগে, দাদা যা শোনায়। আসলে কি গান গান সবকিছুর একটি স্থানকাল পাত্র আছে। হ্যাঁ, আমি যখন গানের সাথে বসি তখন একটা গান আমার মনে পড়ে। এবং এখন আমরা আমি- যেখানে বসে আছি এটা একটু রাস্তার সাথে, তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, অনেক শব্দও ছোট্ট একটা হচ্ছে। দোকান। হ্যাঁ, আসলে আমি হিন্দু সমাজের গান গেলে কি সবাই বুঝবে? বলেন গান। গান তো গানই। গান তো গানই, গানের আবার ধর্ম কি দাদা? মাই তো আমার কত কাছে রয়, মাই যে আমার কত কাছে রয়, পুত্র যদি সরি ভুল হয়ে গেল কিন্তু না, কোনো ভুল অসুবিধা হয়নি, নেই। আপনি গান যা, শুরু করেন। কোনো কিছুই হয়নি, কোনো। হঠাৎ পাইলে আঘাত মা শব্দটি মুখে লয়, মাই যে আমার কত কাছে রয়, বাহ। ওই পুত্র যদি রয় বিদেশে মায়ের চোখের জলে বক্ষবাসে, ওরে পুত্র আমার কেমন আছে মায়ে ঘুইরা ঘুইরা সংবাদ লয়, মাই যে আমার কত কাছে রয়। বাহ, খুবই সুন্দর। চমৎকার দাদা, যে দাদার পুত্র দাদার সাথে আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলি। পুত্র অনেক ভালো, অনেক আচ্ছা, ভালো। সে আমাকে অনেক এখানে দেখলাম ভালোবাসে। যে ফরিদপুর থেকে এসছে মশিউর রহমান, আমার বড় ভাই ফরিদপুর থেকে, সে বলছে চমৎকার। ফরিদপুরেও কি গহনা পাওয়া যায়? আপনি বলেছিলেন যে একটা দোকান আছে। ফরিদপুর এই গয়না অবশ্যই বেশিরভাগই স্বর্ণের দোকান, তবে দু একটা দোকান আছে গোল প্লেটের, দু একটা দোকান আছে। জি, আর ফরিদপুর যদি যোগাযোগ কেউ করতে চায়, নিউ জনপ্রিয় জৈলাছে, ওখান থেকে এগুলি আমার মালগুলি যায়। আপনার এই জিনিসগুলো নিউজ জনপ্রিয় জুয়েলার্স। জনপ্রিয় কোথায়? জুয়েলার্স। ইউটিউবে বোধহয়। জি, জনপ্রিয় জ্বলেছে। আর বাংলাদেশের তো কোথায় যেখান থেকে আসুক আপনার কাছ থেকে তো নিতে পারবে না? জি জি, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি আমার অভিভাবক চলে আসে, আমি তার সাথে অবশ্যই অ্যাড করে 2-4টা মাল দিতে পারবো তাকে। অবশ্যই যে কোনো ডিজাইন উনি চাইলে দিতে পারবো। আচ্ছা, এই যে আপনি একটা বললেন, এই যে এটার নাম কি? এটা হলো মানতাসা বলে, এটা মায়েদের মানতাসা। এই বাম হাতে আচ্ছা, বানায়। আমি যদি বলি এই মানতাসা আমাকে মানে একটা বানাইতে কতদিন লাগে? এটা হয়তো এটা হাফ বেলার ডিউটি আর কি। একদিনে 2-3টা বানানো যাবে। আচ্ছা এটা দাদা, আমার একটা ছোট প্রশ্ন। সব অলংকার নয়। দাদা, এই যে মানতাসা হচ্ছে এখানে পড়ে, আর বাজু কোনটা? বাজু বাজু এটা কি আবার এইখানে এখানে পড়ে। জি জি, ওটা কি বাজু আলাদা কোথায়? নাকি ডিজাইনটা একটু আলাদা? জি, জি। ছেলেরা পড়ে বিশেষ জি, জি। করে, তাই না? তবে মায়েদের অলংকার সম্বন্ধে বর্তমান কারিগরদের তো অভিজ্ঞতা নেই। একদম নথ হতে নাকফুল হতে যে মায়েদের অনেক অলংকার আছে, অনেক কোটি কোটি ডিজাইন, যার কোনো তুলনা নাই। এত ডিজাইন আছে, কিন্তু এত ডিজাইন আমরা বানানোর লুক পাইলেই তো বানিয়ে দিব। যখন অভিভাবক পাবো, বিক্রেতা পাবো, ক্রেতা পাবো, তখন আমরা ডিজাইন তাকে অবশ্যই দেখাতে পারবো। মানে গান শুধু গান শিল্পী ভালো হলেই হবে না, ভালো শ্রোতাও লাগবে। জি, ঠিক কারিগর জি, শুধু জি, ভালো জি, হলে হবে না, যদি- যারা পড়বে। যদি ক্রেতা যদি অবশ্যই অলংকার চিনে যে একটা স্বর্ণের ডিজাইনের অলংকার, এটা বানাইতে কত মেধাবী খাটাইতে হইছে, কত শ্রম লাগছে, পরিশ্রম লাগছে কারিগরের, সেটা একমাত্র ওই ক্রেতা যদি দক্ষতা থাকে তিনি এটা বুঝবেন, সবাই বুঝবে না। অনেক মায়েরাই তো বুঝে না যে ভালো মন্দ, শুধু চকচক করছে, বড় দেখে
কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু চকচক করলেই যে সোনা হয় না, সেটা তো না, আমরা না, আপনার চকচক এখানে করলেই এসে যে সোনা জানলাম। না, সেটা যে অবশ্যই। এই যে দর্শক, এই যে আমার অবশ্যই। এটা কিন্তু খুব চকচক করতেছে, অবশ্যই, মায়েরা কিন্তু এটা করবে, কিন্তু সোনার অবশ্যই। না। আমার এই আচ্ছা দাদা, আমি যে জিনিসটা জানবো, এর মধ্যে একটু প্রাপ্তি স্বীকার করে নেই। কৃষ্ণকান্তি সরকার উনি কিছু লিখেছে কয়েকবার। আমি আমার অফিস থেকে আপনাদের লাইভটি দেখছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে কৃষ্ণকান্তি সরকার। দাদা, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম জি, যে একদিনে এরকম 2-3টা প্রোডাক্ট আপনারা করতে পারেন, সবগুলি অলংকার 2-3টা হবে না। এমন অলংকার আছে, এইটা আমি বলছি, এইটার কথা। এইটা অবশ্যই একদিনে 3টা-4টা, একটা কারিগর যদি মনোযোগ দিয়ে করে তাহলে অবশ্যই সে 3টা নামাতে পারবে। আপনাদের বলে রাখি যে আমরা কিন্তু আসলে আরো বিস্তারিত আজকে সারাদিন এখানে থাকবো, জি, অনেক ভিডিও করবো আজকে এই ভাকুরটা নিয়ে, জি, ডিজাইন নিয়েও কাজ করব। কি কি ডিজাইন, দাদা বলছিলেন যে এখনকার কারিগররা অনেক ডিজাইন জানেও না, সেটা নিয়েও কথা বলবো। আমি যে প্রশ্নটা আপনি করতেছিলাম, কেউ যদি বলে এখন ধরেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিংবা বিদেশ থেকে যে আমাকে এরকম 1000 পিস তৈরি করে দিবেন, আপনারা কতদিনে সেটা ডেলিভারি দিতে পারবেন? ওইটা আপনার কাজের উপর depend একটু করে। একটু এদিকে আসেন, এই যে দাদার নতুন এখানে বসুক না ছেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বসেন, আপনি বসেন। দাদার ছেলের মতো এই প্রজন্মের তারাও চলে এসছে। মূলত এই ব্যবসা এখন এই সুব্রত, হ্যাঁ, আমার নাম সুব্রত। সুব্রত এই বাবার সঙ্গে ব্যবসাটা করছে। এটা 1000 পিস যদি কপি করতে হয়, হ্যাঁ, কতদিনে আপনার ডেলিভারি দিতে হবে? 1000 পিস হলে আপনার 1 মাস এক মাসে আপনি 1000 পিস করে দিতে পারবেন। করে দেওয়া যাবে। আর এটা তো আপনার বাবা যে কথাটা বললেন যে হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য ডিজাইন আছে, হ্যাঁ, আপনার অভিজ্ঞতা, আপনার কত বছর ধরে আছেন? 10 বছর। 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের অভিজ্ঞতা থেকে বলেন যে আপনারা কতগুলো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন অলংকারে? অলংকারে যাবতীয় সবকিছু, অলংকারের মধ্যে যা করা যায় সবকিছু করা যায়। এই ডিজাইনগুলো কোথায় পান? ডিজাইন গুলো কিছুটা নিজের মাথা থেকে আসে, তারপরে আপনার কিছু জুয়েলারির মালিকে অনেক সময় দেয়, তারপরে আমাদের যে মহিলারা যে দোকান থেকে কিনা নেয় তারা অনেক সময় মডিফাই করে আপনি দেয় যে এটা এইভাবে না এইভাবে করে দিতে হইব, ওইভাবে তারা করে ডিজাইন নিয়ে আসে। ডিজাইন নিয়ে আসে তারা। যারা ক্রেতা যদি একটা তারপরে ডিজাইন কিছু সময় দেখা গেল আমাদের কাজ কম যারা আছে, ক্রেতা একটা ডিজাইন দেখাইলে আমরা কেটে মডিফাই করে বেশ ডিজাইন আবিষ্কার করতে পারি। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারলেন ব্যাপারটা হচ্ছে যে আপনি বিশ্বের যে কোনো গহনাই কিন্তু এই ভাকুরতা গ্রাম থেকে কপি তৈরি করে ফেলতে পারবেন। জি, আপনি শুধু ছবিটা নিয়ে আসবেন, একটু বুঝাই দিতে হবে এনাদেরকে। জি, আমরা তো আজকে সারাদিন কাজ করবো। আচ্ছা, দাদার দোকানের নামটা একটু বলবেন। এই দোকানের নামটা হচ্ছে বিমল জুয়েলারি ওয়ার্কশপ, বটতলা, ভাকুরতা বটতলা, সাভার ভাকুরতা। ঢাকা সাভার ভাকুরতা। হ্যাঁ, তা আমরা এই নাই, লাইভটা না বাড়াই। হুম। আজকে শুক্রবার, আবার অনেক আর আমিও বেশিক্ষণ এই যে গহনা পরে থাকতে পারতেছি হ্যাঁ, না। তাহলে আমরা সুব্রত দাদা সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের ধন্যবাদ। আমরা লাইভটা শেষ আমি করি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে সুন্দর করে প্রশ্ন করেছেন। যদি এমনি ভাবে বাংলার সন্তান শ্রমিক গদিকে কেউ তাকিয়ে থাকে তাহলে এগিয়ে আসুক তারা, অবশ্যই বাংলার ভাইরা আমরা বাঁচতে পারবো যদি আমাদেরকে পরিশ্রম করা। আমরা অনেক সুন্দর সুন্দর অলংকার ঘাটতে থাকি মায়েদের জন্য। এইটাই, ধন্যবাদ ভাই। তবে একটা কথা কি, যদি দক্ষ কারিগর মানে আর একটু ট্রেনিং মানে কোনো এরকম কোনো ব্যবস্থা করা যায় তো যে মানে দক্ষ কারিগর বানানোর জন্য, তাহলে আমাদের এখানে একটা ভালো শিল্প ছিল। মানে যদি সরকারি ভাবে বা যে কোনো ভাবে হোক, কারো একটা উদ্যোগে যদি এরকম কিছু করা যায় তো যে না এদের আর একটু ট্রেনিং আর একটু দক্ষ বানানোর জন্য কিছু করা যায়, তাহলে সারা বিশ্বেই হয়তো এই গহনাটা আমাদের এক সময় কোনো একদিন সারা বিশ্বেই নাম হয়ে যাবে। যে আমাদের মানে যে ইন্ডিয়া জয়পুরি আছে, অনেক গহনা আছে যেগুলো সারা বিশ্বে ওরা অনেক রেমিটেন্স করতেছে, আয় করতেছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে পারতেছি না, হয়তো সীমিত পরিসরে যাচ্ছে। কিন্তু যদি সরকারি ভাবে হোক, যে কোনো ভাবে হোক, কারো উদ্যোগে হোক, যদি দক্ষ কারিগর দ্বারা আমরা এই জিনিসটা আরো বাড়াইতে পারতাম, কারো মাধ্যমে, কারো হ্যান্ডেলিং এর মাধ্যমে যদি বাড়াইতে পারতাম, তাহলে হয়তো আমাদের শিল্পটা একদিন অনেক দূর পর্যন্ত চলে যেত। তবে দাদা, আর আমরা অনেক রেমিটেন্স হয়তো বাড়ি থেকে আমরাও চাই মানে এই যে গহনা গ্রাম সারা পৃথিবীর মানুষ একদিন চিনবে। এমন কিছু চাচ্ছি যে আমাদের এই শিল্পটাকে সঠিকভাবে পরিচালনা করার মতো তেমন ব্যক্তি আমি এখনো আমার নজরে পড়ে নাই। একটু এটার প্রতি যদি নজর দেয় তাহলে হয়তো আমাদের বাংলার ছেলেপেলেগুলি আরো শ্রম দেয়া এটার মধ্যে অনেক শ্রমিক খাটাইতে পারত। হ্যাঁ, তাহলে অবহেলার পাত্র হয়ে পড়ে আছি আমরা পরিশ্রম করে অবহেলার পাত্র হয়ে পড়ে আছি, আমাদেরকে কেউ ফলো করতেছে না। ধন্যবাদ দাদা।
তুমি বলো, তারপরে আমরা শেষ করি। হ্যাঁ, আমরা আজকে শেষ করব লাইভটা। দাদার অনেক কথা শুনলাম, আজকে সারাদিন আমরা দাদার সঙ্গে থাকবো, দাদার আরো গান শুনবো, আপনাদেরকেও শোনাবো আচ্ছা, সেগুলো। আমি একটা শেষে আহ্বান জানাইছি, সেটা হচ্ছে যে দাদা যে কথাগুলো বললেন, মানুষ খাদ্যের পরে নিজেকে সাজাতে চায়, ঠিক আছে, মানুষ অলংকার পরবে, এটা সারা পৃথিবীতে চাহিদা রয়ে গেছে। সে আদি গোষ্ঠী মানে আদিবাসী থেকে শুরু করে মডার্ন যুগের যারা বলি সবাই অলংকার পরে, বিশেষ করে নারীরা, এরকম অনেক পুরুষও পড়ছে। হ্যাঁ, পুরুষেরাও পরে। তা আমি যেটা বলবো যে এই বিষয়ে বিশেষ নজর দেওয়া দরকার। দাদা যেটা বলেন, ট্রেনিং এর ব্যবস্থা করা এবং এটাকে রপ্তানিযোগ্য সুগঠিত শিল্প হিসেবে গড়ে তোলা। যাতে চুমিকে বাঁচে। আর নজর দেওয়া দরকার। এটা শিল্প মন্ত্রণালয় আশা করি এই বিষয়ে নজর দিবে, কোনো একটা প্রজেক্ট নেবে। আমরা তো আমদানি ফিরিয়ে এনেছি, ঠিক না? আমরা এই শিল্পটাকে কেন আমরা আমাদের বিদেশ থেকে গহনা আমদানি করতে হবে? আমরাই রপ্তানি বরং করবো। আমরা রপ্তানি করব আমাদের গহনা। সেই দিনের অপেক্ষায় থেকে দাদা সুব্রত, ধন্যবাদ। আমি জোরালো দাবি করছি আমার অন্তরস্থলের থেকে, যেন সরকার এটার প্রতি একটু নজর দেয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, প্রাণে বাঁচতেছি না, পরিশ্রম করে প্রাণ বাঁচতেছে না। দাদা আসলে দাদার মনের কথাগুলোই বলতেছে। হ্যাঁ, দাদার মানে মনে হচ্ছে খুব ক্ষোভের কথা না, এগুলো আসলে দাদার মনের কথা। শ্রমিকের যে পরিশ্রমিকটা আমার নজরে অবশ্যই কখনোই তা আমরা পাচ্ছি না। এটা ঠিক আছে দাদা, তাহলে আমরা দর্শকদেরও ধন্যবাদ শুধু পাচ্ছি না, কি কারণে বাইরের যে অলংকার গুলি চলে আসতেছে, আমাদের অলংকার গুলার মূল্যায়ন করতেছে না। ঠিক আছে দাদা, তাহলে আমরা শেষ করি। আমার মনে হয় যে আমাদের যে অলংকার, যে আপনারা যা তৈরি করেন, সেটা অনেক বেশি, মানে আমার মানে দুইটা বাইরেরটা এবং আমাদেরটা যদি পাশাপাশি রাখে, আমি কিন্তু আমাদের দেশেরটাই নিব, এটাই আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। অবশ্যই মায়েদের কাছে অনুরোধ, দেশের অলংকার যদি মায়েরা ব্যবহার করে, তাহলে তাদের সন্তানগুলি বাঁচবে। হ্যাঁ, যে এরকম একটা অলংকার কিন্তু সবাই করতে পারে, মানে বিয়ের কোণে থেকে শুরু করে মানে সবাই কিন্তু করতে পারে। মায়েদের কাছে অনুরোধ, মায়েদের কাছে অনুরোধ, যে দেশে জন্ম হয়েছে সেই দেশের সন্তানের। দাদা এইদিকে বলেন, দাদা এইদিকে তাকায় বলেন, দর্শকদের দিকে তাকায় বলেন। হ্যাঁ, দর্শক ভাইদের আমি সালাম ভক্তি রাখছি। আর বাংলার মায়েদের প্রতি আমি বলছি যে বাংলার আপনাদের সন্তানরা যে অলংকার তৈরি করতেছে, আপনারা অবশ্যই ব্যবহার করলে তাদেরকে ধন্যবাদও দিবেন, আনন্দও পাবেন। একটু সকলে নজর দেন যে আপনার সন্তানগুলি যে কি বানাচ্ছে, একটু খেয়াল করুন। মা, আপনারা তো অলংকারের অবশ্যই অলংকার পরনের জন্য মা আপনারাই যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। দাদা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। আমরাও চাই এই শিল্পটা একটা সুগঠিত শিল্প তৈরি হোক এবং এর কারিগররা, নেপথ্যের যে কারিগররা আছে, তারা তাদের জীবনটা যেন ভালোভাবে চালাতে পারি, সেই আশা রেখে দর্শক বাংলার আমরাও চাই দাদা আপনাদের জীবনটাই যে এরকম সুন্দর গহনার মতো শ্রেণীর মানুষ সুস্বাস্থ্য কামনা করি, বাংলার সকল মানুষের প্রতি সুস্বাস্থ্য কামনা করি। আর দর্শক যারা এতক্ষণ আমাদের লাইভটা দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। গান শোনাবো, যদি গান শুনে পরে শোনাবো। আচ্ছা, কেউ যদি এরকম বিয়ের জন্য মানে পুরো একদম চুড়ি, কানের দুল, মালা সহ মানে পুরো সেট যদি নিতে চায়, একদম সোনার রং করে দিবেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কালার দিয়ে, হ্যাঁ, তাহলে দাম কেমন পড়বে? 10 থেকে 15,000। 10 থেকে 15,000 টাকার মধ্যে। আচ্ছা, আপনাদের এখানে চুড়ি, হাতের মানে চুড়ি যে কত রকমের আছে একটু দেখান তো। চুড়ি আপনার বিভিন্ন রকমের চুড়ি হয়। এটা হলো আমরা বাউটি খেলে চুড়ি বলি। বাউটি, হ্যাঁ, এটা হলো চপটের মধ্যে একটু চওড়া। চপট, হ্যাঁ, চপট চুড়ি। এই যে এটা যেমন চপটের মধ্যে চওড়া চুড়ি বলি, এটা তারের চুড়ি বলি আর কি। আমরা মূলত আপনার এই কালার ছাড়াই আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। আপনার জুয়েলারিতে যারা নিয়ে যায় তারাই কালার করে সম্ভবত বিক্রি করে। আর এইখানে আপনার দাম গহনা অনুযায়ী বিভিন্ন রেটের হয়ে থাকে, একটু বেশি, মানে কাজ অনুযায়ী, যেটা কাজ একটু পরিশ্রম বেশি হয় ওইটার দামটা একটু বেশি হয়, আবার একটু কম প্রাইজের মধ্যেও আছে। সব ধরনের প্রাইজই আমরা কইরা থাকি। মানে গোল্ডে আমরা যেরকম দেখি যে গোল্ডের পরিমাণ বেশি হলে দাম বেশি হয়, এখানেও কাস্টমাইজ। আর এই সিটি গোল্ডের গহনা হচ্ছে ডিজাইনের উপরে দাম বেশি কম বেশি হয়। কোনটা যদি আপনি কাস্টমাইজ করা লাগে ওই ক্ষেত্রে আমরা একটু বেশি নেই, আমাদের মজুরিটা বেশি দেওয়া লাগে তখন। বুঝলেন তো? মানে এখন আর বিয়ের গহনার জন্য বাবা মাকে ভাবতে হবে না, মানে 10 থেকে 15,000 টাকার মধ্যে এরকম পুরো এক সেট গহনা পাওয়া যাবে। মেহেদি, দেখো তো এই নৌকাগুলোর মধ্যে পানি কেন?
ওগুলোর মধ্যে তো না, একটার মধ্যে পানি। হ্যাঁ মানে মনে হচ্ছে যে নৌকাটা কি ডোবায় রাখছে। না, এইটা ঘটনাটা তোমাকে বলি। কি ঘটনা? এই নৌকা আসলে, এই যে দেখছো না এখানে কয়টা নৌকা, দুইটা। এই যে একটা গাছ, এই গাছ কিংবা যে বাঁশ দেয়া, মানে নৌকাগুলো নোঙর করা আছে। ওখানেও দেখেছি দুটো নৌকা। আসলে ওইটার মধ্যে পানি নাই, ওই কিন্তু এইটার মধ্যে পানি। ওইটারও হয়তো আছে কিন্তু মাচা দিয়ে এই তো দেখা যাচ্ছে না। না, ওটাও পানি থাকলে ওটা সেচের পানি। এই নৌকাটা আসলে এভাবে রেখে দেওয়া হয়েছে দুটো কারণে আর কি। কি কারণ? ধরো এই নৌকার কোনটার মধ্যে না বইতে পাবো না, নাম্বার 1 কারণ হচ্ছে যে কেউ এসে একটা দড়িটা খুলে নিয়ে নৌকা নিয়ে আর চলে যেতে পারে, ঠিক আছে, নৌকা নিয়ে ঘুরতে পারে, নৌকার সমস্যা হতে পারে। এই যে এই নৌকাটা মানে হচ্ছে 2-1 দিন ব্যবহার করা হবে না, এই জন্য সে যে নৌকার মালিক সে পানি রেখে গেছে। ধরো এই নৌকাগুলো নিয়ে কি করে, ওই যে ওপারে যায়, ওপারে তোমার মানে ওই মাছ ধরার ভেসাল আছে। কিংবা ক্ষেত আছে, এখানে তোমার এই গ্রামের অনেক মানুষ, এই যে দেখছো না, এই গ্রামের অনেক কৃষক আছে, গরুর যে ঘাস ওটাও আনে। হ্যাঁ গরুর ঘাস আনতে যায়। আবার হয়তো দেখা যায় তার নিজের জমি আছে কিংবা বর্গা নিয়ে তারা হচ্ছে ওই পারে কাজ করে। তা এই নৌকাগুলো হচ্ছে ওই ব্যক্তিগত কৃষকের ব্যক্তিগত কাজের, ছোট ছোট ডিঙি নৌকা এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজে ব্যবহার করে। যখন হয়তো যাওয়া প্রয়োজন হবে না কিংবা 2-1 দিনই করবে না, তখন এই নৌকাটা ডুবাই রাখে। আর কিছুক্ষণ আগে তুমি খেয়াল করেছিলে কিনা, এখান থেকে একটা নৌকা চলে গেছে, ওদিকে চলে গেছে নিয়ে। ওই নৌকাটা হচ্ছে হয়তো একবার আজকে যাবে কিংবা আজকে এসছে কাছ থেকে, যার জন্য ওইটা এখনো পানি দেওয়া হয়নি। মানে এই সিস্টেমটা কি জানো? কি? আর এই পানিতে কিন্তু এই কাঠ ভালো থাকে, নৌকা ভালো থাকে, এই জন্যই এই ব্যবস্থা। আমি কিন্তু গ্রামে দেখছি যে এই যে যখন বর্ষাকাল থাকে না, মানে শুকনা মৌসুমে যার যার পুকুরে একটু পানি থাকে, ওই পানির মধ্যে নৌকাগুলোকে ডুবায় রাখতো। দেখবা বিলেও দেখবা, এটা বিলে দেখছো না তোমার এলাকা তো বিল, যে যখন পানিটা শুকায় যায়, যেখানে একটু নিচু ভূমি, ওখানে পানি হোক কাদা মাটি হোক, তার মধ্যে নৌকাটা ডুবাই রেখে দেয়। হ্যাঁ, এতে কি ভালো থাকে নৌকা? ভালো থাকে এতে নৌকা। আচ্ছা, কিন্তু পানিতেই তো নৌকার কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা না, কিন্তু উল্টো পানিতেই ভালো থাকে। অবশ্য ওরাও অনেক আলকাতরা ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে যাতে নৌকার কাঠগুলো ভালো থাকে। আমরা 3 নদীর মোহনায় এসে এমন পার্ক করা নৌকা দেখলাম চক্ষু মিলিয়া। রোহিতপুরের ঐতিহ্য হইলো রোহিতপুরের লুঙ্গি। শুধু বাংলাদেশে না, পুরা বিশ্ব জুড়েই এই রোহিতপুরের নামটা শুধু লুঙ্গির জন্যই চিনি। আমরা পেয়ে গেছি রোহিতপুরের শরীফ লুঙ্গির শরীফ ভাইকে। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে, আচ্ছা শরীফ ভাই, এই যে আমরা শুনেছি রোহিতপুরে এক সময় 3000-এর মতো তাঁত ছিল, তো এখন তো সবাই অন্য পেশায় চলে গেছে, কিন্তু আপনি একমাত্র উত্তরাধিকার বলবো যে এই রোহিতপুরের তাঁত শিল্পের, কিন্তু আপনি শুধু মানে একাই রয়ে গেছেন কেন? চিনি আমি কেন ধরে রাখছি, আমি একজন তাঁতের সন্তান। আমি তাঁত, আমার বাপ দাদার পেশাই ছিল লুঙ্গি, মানে লুঙ্গি বুনাই। আর আমি একজন ব্যবসায়ী হিসাবে ধরে রাখার উদ্দেশ্য হলো আপনার রোহিতপুরে লুঙ্গিটা মানে একদম বিলুপ্ত হয়ে গেছে। মানুষ অন্য অন্য পেশায় চলে গেছে। আগে যে রকম মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতো, সেটা এখন নাই। কারণ আগের মতো লাভ নাই। আর একটা লুঙ্গির পিছনে পুরা ফ্যামিলি পরিশ্রম, শ্রম দেওয়া লাগে, সবার শ্রম দেওয়া লাগে। সেই হিসাবে মানে ওই রকম পায় না, আপনার মজুরিটা পায় না। একটা রোহিতপুরের লুঙ্গি কাস্টমার চায়, আমি যেন হাতে তৈরি রোহিতপুরের লুঙ্গি, আমার হাত দিয়ে যেন রোহিতপুরের লুঙ্গিটা তাদেরকে দিতে পারে। সেজন্যই মানে লাভের আশায় মানে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমি এটা ধরে রাখছি। ওইটা হইলে মনে করেন সুন্দর করার জন্য, কাস্টমারের ধোকা দেওয়ার জন্য মাঠটা, আর এইটা কোনো ধোকা মোকা নাই। আমরা আছি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে, এখন আছি তাঁতিবাড়িতে। এখানে সুতার কাজ হচ্ছে, এই জায়গাটাতে সুতা দিয়ে রোল করা হচ্ছে। এখানে মূলত সুতায় মার দেওয়া হচ্ছে, মানে দেখতে একদম চোখেই লাগে না, খালি চোখে দেখা মুশকিল। মুট করে হাত দেন, ধরেন, আর এটার মধ্যে হাত দেন, দেখেন মামু, এটার মধ্যে হাত দেন, এইভাবে দেন না, কোনো সমস্যা নেই, এইভাবে ধরেন টাইট করে। দেখি শক্ত লাগে? হ্যাঁ শক্ত, মানে ওই যে ঘুড্ডি সুতা যেমন ওই যে মাঞ্জা দিলে শক্ত হয়, ওই রকম। দেখলেন তো, নিজের চোখেই তো দেখলেন কি পরিশ্রমটা। সেটাই তো বলতেছিলাম। আচ্ছা, এই যে এই মাঞ্জাটা যে দিচ্ছেন, মানে এই যে মার দিচ্ছেন, এটা কেন? এটা লুঙ্গিটা ভালোর জন্য,
লুঙ্গিটা স্পেশাল শক্তর জন্য, বুঝছেন? মানে শক্ত থাকে মার দিলে না? লুঙ্গিটা ভালো থাকে, ভালো হয়, বুঝছেন? অন্য অন্য জায়গায় তো মনে করেন সুতো মার দেয় না। এই জন্য যে নতুন লুঙ্গি দেখি যে কেনার পরে ধুয়ে ভিজায় রাখতো যে মারটা উঠানোর জন্য, ওইটা এই মারটাই কি? না, এই মাঠটা না, এই মাঠটা মনে করেন লুঙ্গির মধ্যে সবসময় থাইকা যায়। আর ওই মাঠটা কাপড় হওয়ার পরে ওইটা আবার দিবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাপড় হওয়ার পরে মাঠটা দেয় তো, বুঝতে পারছি। ওইটা হইলে মনে করেন সুন্দর করার জন্য, কাস্টমারের ধোকা দেওয়ার জন্য মাঠটা। আর এইটা কোনো ধোকা মোকা নাই, এটা সুতাটাকে সব সময়ের জন্য শক্ত রাখবে। অনেক শক্ত, মানে এটা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, মানে আমি দাঁত দিয়ে শেষ পর্যন্ত কাটতে পারছি। এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? গাছের শিকড়। গাছের শিকড়? এই জিনিসটা হইলে গিয়ে একটা গাছের শিকড়। কি গাছের শিকড়? এটা কি গাছের শিকড় সেটা বলতে পারলাম না। এটা আমরা ছোটকালে শুনছি এটা ইন্ডিয়ার থেকে আসতো, বুঝছেন? এক একটা শিকড় এত বড়। আমি প্রথমে ভাবছি কি নারকেল গাছের যে কাটলে যে শিকড় ইয়ের মতো বের হয়। এটার নাম কি যেটা আপনারা তৈরি করছেন এই শিকড়টা দিয়ে? এটার নাম কি? আমাদের ভাষায় বলা হয় মাজন। মাজন? যে সুতায় আপনারা মাজন দেন এর জন্য মাজন। আচ্ছা, এর জন্য এটার নাম কি মাজনি? মাজন। আচ্ছা আচ্ছা, মাজন। আর এটা কতদিন টেকে? এটা একটা বানলে মনে করেন 10-15 বছরে কিছু হয় না। এরকম কতগুলো আছে আপনাদের? এগুলা মনে আছে আমার কাছে, আছে 4-6টা আছে। এগুলো কি আপনারাই বানান নাকি কিনতে পাওয়া যায়? এগুলা কি করার লাগে, বানান লাগে। মানে একটা বানাইতে গেলে এখন 18-20-22 হাজার টাকা। আপনারা নিজেরাই তৈরি করেন এটা? না না, এটা লোক আছে। ধরেন ধরে দেখেন কি টাইট, দাঁত দিয়ে কামড় দিয়ে দেখেন। ও মা, এমনি তো ভাঙে যাবে। ও অনেক শক্ত। পুরান তো এখন ভাঙে যাবে, বুঝছেন? বুঝছেন? পুরান দেখে অনেক শক্ত, মানে এটা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, মানে আমি দাঁত দিয়ে শেষ পর্যন্ত কাটতে পারছি। তাতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ। যখন এটার মধ্যে বড়ানো হবে একটা একটা করে, ঠিক আছে? হাত দিয়ে দেখেন, চারি না দিলে বুঝবেন না, চারি দিবেন। প্রতিটা কিন্তু ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমার নানি চারি দেন, দিয়ে চারি দেন, প্রতিটা কিন্তু ইয়ে আছে, একটা করে ফাঁকা। হ্যাঁ 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 হ্যাঁ, সুতার মতো। হ্যাঁ, একটা করে সুতা কাটতে হ্যাঁ। কি কঠিন কাজ এটা। এটা ইলান একটা চাকু দেয়া, বুঝছেন? একটা একটা করে সুতা কাটে, একটা একটা করে, প্রতিটা কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, মানে এটা দিয়ে কি শুধু আপনারাই করেন নাকি যারা অন্যান্য তাঁতি যারা লুঙ্গি বোনে সবাই এটা ব্যবহার করে? লুঙ্গি, কাপড়, মেল কারখানায় যত কাপড় আছে মানে এটা লাগবেই? এটা লাগবেই। এটার মধ্যে ঘন পাতলা আছে। আচ্ছা, ঘন পাতলা আছে। এটা কি ঘন না পাতলা? এটা ঘন। এই কারণেই আসলে রোহিতপুরের লুঙ্গি ঘন এবং টেকসই হয়। আচ্ছা রফিক ভাই, এখানে কতজন কাজ করে? এখানে আমরা 22-24 জন কাজ করি। 22 থেকে 24 জন কাজ করেন। এক একজনের এক একটা ধাপ আছে তাদের। আচ্ছা, কেমন বেতন দিতে হয় তাদের? ভাই এটা কোনো বেতনে না, সবারে ফোরনে। সবাই ফোরনে, যে যা কাজ করবো। ফোরন মানে? মানে এই যে ওনারা বাস ফালাই দিতেছে, ওনাকে একটা ইয়ে আছে। এই হচ্ছে রোহিতপুরের হাতে বোনানো লুঙ্গি, মানে ধরেই বোঝা যায় মসৃণ, মানে এত আরাম। আমি কিন্তু আমার বরের জন্য একটা নিয়ে যাব। এই রোহিতপুরি লুঙ্গি পরলে দুপুরে ভাত না খাইলে চলে। এই রোহিতপুরের লুঙ্গি কি টেকসই বেশি হয়? টেকসই তো অবশ্যই বেশি হবে। আমরা চিনবো কিভাবে যে এটা এই রোহিতপুরের লুঙ্গি? চেনার উপায় একটা আছে, যারা নাকি এই আমার মতো এই অরিজিনাল রোহিতপুরি লুঙ্গি পরে, ওনারা যদি ওনাগো ভবিষ্যতে যদি কোনো মেলের কারখানা পাওয়ারলুমের লুঙ্গি দেয়, ওনারা ব্যবহার করলেই বলে দেবো যে এটা আগের মতন দেন নাই। আচ্ছা, যারা নিয়মিত ব্যবহার করে। আচ্ছা, এটা কি অনেক আগের থেকেই হয়ে আসছে? এইটাই যে বললাম না আপনাদের, যে আমার বাপেও করছে, আমার দাদাও করছে, আমার দাদার দাদা মনে হয় করছে। আরামদায়ক হবে? হ্যাঁ, কি কম। এই রোহিতপুরি লুঙ্গি পরলে দুপুরে ভাত না খাইলে চলে। মানে রোহিতপুরের লুঙ্গি পরলে দুপুরে ভাত না খেলেও চলবে? তাহলে তো আমাদের একটু পরে দেখতে হয়। তাহলে তো বাংলাদেশে আর কোনো ভাতের কষ্ট থাকবে না, সবাই রোহিতপুরের লুঙ্গি পরবে আর তার ভাতের ক্ষুধা লাগবে না। আসলে রফিক ভাই যে কথাটা বলেছে এটা মনের তৃপ্তির কথা বলেছে, যে একটা রোহিতপুরের লুঙ্গি মানে এতই আরাম, মানে এই কারণে সে বলেছে যে তার ক্ষুধার কথাও মনে থাকবে না, এটা আরামের কথা। সেখানে অন্যকে আপনার পূর্বপুরুষের জমি আপনি দিয়ে দিলেন। বড় আব্বা এরকম ব্যাপার, এই জমির বিষয়ে আমার কাছে আসছিল, তো ওই জমিটা ব্যাপারে আমাকে রাজস্ব অফিস থেকে বলছে যে এই জমিটার মালিক আপনারা।
এই জমিটা আমাদের কাছে নাই কেন? আমার প্রশ্ন এটা। আমাদের জমি হলে আমাদের থাকার কথা, কারণ এক সময় তো আসলে রেজিস্ট্রি, আমাদের মুসলমান ধর্মে রেজিস্ট্রি বলতে কিন্তু কোনো কথা ছিল না, আমি যতটুকু জানি। সেটা হলো আপনি মুখ দিয়ে বলছেন, যেমন কাবিনের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি মুখ দিয়ে বলছেন কবুল, উনি বলছে কবুল, হয়ে গেছে, এখানে আর রিটার্নের কোনো বিষয় ছিল না। আপনার এই সিদ্ধান্তে আপনার পরিবার পরিবার কখনো আপত্তি করে না। আমার সবচেয়ে বড় পাওনাটা হলো আমার পরিবার আপত্তি করে না। মানে আমরা দেখি জমির জন্য পরিবারের মধ্যেই অনেক দ্বন্দ্ব হয়, অনেক কিছু হয়, আর আপনি সেখানে অন্যকে আপনার পূর্বপুরুষের জমি আপনি দিয়ে দিলেন। না, এইটা তো হওয়ারই কথা, এটা এই জন্য হওয়ার কথা, সেটা আমার ক্ষেত্রে হতে পারতো। মানবিক চিন্তাগুলো তো আসলে সবারই করা উচিত। আমি মনে করি যে কাউকে না কাউকে এই বিষয়ে আগে আসতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ওখানে কত পরিবার বসবাস করে? এখানে এখন হয়তো বা 28-30টা পরিবার বসবাস করে। এখন তো আইন আসছে যে জমি যার, কাগজ যার, জমি তার, এটা আইন আসছে। এটা আইন করছে এখনকার প্রেক্ষাপটে, কিন্তু আজ থেকে যদি আপনি 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর বা 1400 বছর আগে চলে যান, সেক্ষেত্রে আইন কিন্তু এরকম ছিল না। কিন্তু আইন না থাকলেও মানুষ তো তখন সভ্যতার দিকে ধাবিত হচ্ছে। তখন তো আমাদের এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই নিয়মগুলো ইসলামে দিয়ে গেছেন, এগুলো কিন্তু আমাদেরকে সভ্য করার উদ্দেশ্যেই দিছে, আমি যেটা মনে করি। এই আমাদেরকে সভ্য জগতে নিয়ে আসার একটা বড় মাধ্যম কিন্তু ওনার বক্তব্য বা ওনার কথা, কিংবা ইসলাম। আইন তো মানুষের, তাই না? আমি জানি না প্রকৃত অর্থে সাদা মনের মানুষ কিনা আমি, কিন্তু আমার চাওয়াটা হলো যে সংবাদ মাধ্যম বা প্রচারণায় আছেন, আপনারা পজিটিভ দিকগুলোকে তুলে ধরে আপনারা যদি এই প্রচারণাগুলো করেন, আপনারা লেখালেখিগুলো করেন, আমার মনে হয় আমরা ভালো একটা রেজাল্ট পাবো। আমাদের যে সাংবাদিক ভাইরা আছে সবাই নেগেটিভটা লেখে, পজিটিভটা লিখতে চায় না। নেগেটিভ বলতে আমার সম্পর্কে যদি কোনো খারাপ কুচ্ছা রটানোর কোনো সুযোগ থাকে, এইটা খুব ভালো করে হাইলাইট করে। কিন্তু আমার যে ভালো দিকগুলো আছে, আমি একটা হয়তো খারাপ কাজ করছি, 9টা তো ভালো কাজ করছি, ওই 9টাকে তুলে ধরুক না, আমার চাওয়াটা হলো এটা। সুতরাং আমি বলবো যে দ্বিধা বাদ দিয়ে শুরু করেন, এবং ভালো কাজ এবং মন্দ কাজ দুটোতেই বাধা আসবে। আপনাকে ধরে নিতে হবে, ভালো কাজে যদি কেউ বাধা দেয় তাহলে ওই লোকটি খারাপ, আর যদি খারাপ কাজে কেউ বাধা দেয় তাহলে ওই লোকটি ভালো। এটাই হলো আমার মেসেজ। এবং সেই শুরুটা আপনি করলেন। হ্যাঁ, বুঝছেন, আমি যেমন বলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমার চাওয়া ছিল যে আমাদের ভিজিডি, ভিজিএফ সহ অন্যান্য যে সরকারি সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলোতে আমাদের চেয়ারম্যান মেম্বাররা একটা সময় একটু কিন্তু পয়সা নিত, এটি সত্য। তো এটি ব্যাপারে আমি যখন প্রথম সিদ্ধান্ত নিলাম যে না, এইখানে কোনো পয়সা নেওয়া হবে না, কারণটা হলো যে আমাদেরকে মানুষ ভোট দিছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। তো আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, তুমি কি একলাই পারবা? আমি শুরু করি না, শুধু তো কাউকে না কাউকে করতে হবে। যেমন আমরা বিদেশে আমাদের অনেক ছেলে মেয়ে ভাই বোন যায়, আছে, চাকরি করে, ওরা কিন্তু ওখানে ওই নিয়ম মেনে চলে, তারা কিন্তু উচ্ছিষ্টগুলো বাইরে ফেলে না। অথচ বাংলাদেশে ঢুকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পানির জারটাই ফেলে দিচ্ছে। আমি বলবো, তাদের উদ্দেশ্যেও বলবো, তারা ওখানে যে সিস্টেমে চলছে, যে নিয়মকানুন মেনে চলছে, দেশে আসে সেই অন্তত সেই নিয়মটা মেনে চলুক। আমি বলবো এর সঙ্গে সময়টা যোগ করা উচিত, সময়, সার, বীজ, যত্ন। আপনি অসময়ে যে ফসলই গাড়েন না কেন, যতই সার দেন না কেন, যতই যত্ন করেন না কেন, ফসল আসবে না, গাছ হবে। হ্যাঁ, লালন অবশ্য বলে গেছেন যে গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। তখন আমি আমার বড় চাচার কাছে আসলাম, যে আমরা বড় আব্বা করে বলি, বড় আব্বা এরকম ব্যাপার, এই জমি বিষয়ে আমার কাছে আসছিল। তো ওই জমিটা ব্যাপারে আমাকে রাজস্ব অফিস থেকে বলছে যে এই জমিটার মালিক আপনারা। তো আসলে কি আমাদের মালিকানা ওইটাতে আছে? বললো যে না, একসময় আমরা ওটা দিয়েই দিছিলাম। পরে আমি ওদেরকে ডাকলাম যে যেহেতু কোনো না কোনোভাবে তোমাদের কাছে হস্তান্তর করতে কোনো কাগজ নাই, সুতরাং আমার এখানে কোনো দাবি নাই, আপত্তি নেই, কোথায় কোথায় সিগনেচার লাগবে আমি করে দিচ্ছি, তোমরা তোমাদের জায়গাটা নিয়ে নাও। কারণ তাদের কোনো ডকুমেন্ট কিন্তু নাই যে ওরা জমিটা আমাদের ক্রয় করছে। কাদের? এই যারা ভোগ করতেছে, মানে আপনার পূর্বপুরুষ তাদেরকে মুখে মুখে জমিটা দান করেছে। সম্ভবত তখন আমি ওই কাগজ কলমে লিখে টিখে দিয়ে এসছি আর কি, যে না, যেহেতু দিয়ে গেছে, যে কোনো ভাবে হোক দিয়ে গেছে, তো বর্তমান প্রেক্ষাপটে এগুলো আসছে, আমাদের আইন, প্রচলিত আইনকে আমরা মানি, শ্রদ্ধা করি, সেক্ষেত্রে ওই আইনটা মানার কারণে কিন্তু আমরা রেজিস্ট্রি করতেছি। আমি এটাই মনে করি। আমি একবার যদি বলছি যে না, এটা আমি করবো না, এটা নিব না, এটা আমি নেইনি। যদি বলছি ওটা দিব, তো দিছি। এইটা হলো আমার বাস্তবতা। এভাবে কি পরিমাণ জমি আপনি দিয়েছেন? ওখানে আমার যতটুকু ধারণা, এখনো অনেকদিন আগের কথা, তো আপনার সম্ভবত 14 একর, 42 বিঘা।
তেঁতুলিয়াতে এসে আমরা এমন একজন মানুষের দেখা পেলাম যার পূর্বপুরুষ মুখে মুখে অন্যকে জমি দিয়ে গেছে, আর উনি সাবেক চেয়ারম্যান কাজী আনিসুজ্জামান সেই জমি উনি ভূমিহীনদের লিখে দিয়েছেন যাতে পরবর্তীতে এই জমি নিয়ে কোনো দ্বন্দ্ব না হয়। আচ্ছা, এই শাড়িটা কে দিছে? কেমন আছেন? ভর সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্রর পাড়ে এই যে পৌর নারীকে দেখছেন, চিনতে পেরেছেন? হয়তো না, হয়তো সহজে চিনবেনও না। বলছিলাম 1974 সালে বিশ্ব কাঁপানো সেই বিতর্কিত জাল পড়া ছবি শ্রীমতী বাসন্তী বালার কথা। আসেন। বুদ্ধি প্রতিবন্ধী বাসন্তী এখনো বেঁচে আছেন, পাচ্ছেন সরকারি নানা সাহায্য। থাকেন চিলমারির বাসন্তী জেলে পল্লীতে। বাসন্তীর নামেই এখন এই গ্রামের নাম, বাসন্তী জেলে পল্লী। অথচ 2023 সালে বাংলাদেশের এক জনপ্রিয় পত্রিকার অলৌকিক সম্পাদকীয়তে বাসন্তীকে মেরেও ফেলা হয়েছিল, কিন্তু বাস্তবের বাসন্তী মরেনি। আমাদের সঙ্গে বাসন্তী বালার অনেক কথাও হলো। ওনার নাম কি? বাসন্তী। কি নাম? বাসন্তী কালাম। এখন ওনার জামা কাপড় কয়টা আছে? কাপড় আছে দুখান, ছায়া ব্লাউজ আছে। ছায়া ব্লাউজ আছে, কাপড় আছে না? ঘর কোনটা? আসেন। কথাগুলো বলতে পারে? ও হারাসর আসে একটা করে নাকি ঘরটাই দেখে আসো? কেনা ক্ষতি হলো, ক্ষতি কাগজ দিয়েছি অফিসে খুলে আছে আমরা দেয় কাপড় দেয় না? নিজে কথা খায় কোনো। ঘর কোনটা? এটা ঘর না? ঘর কে দিয়েছে? ওই সুলতানা পারবে। ও ডিসি না? কুড়িগ্রামের ডিসি। ওনাকে ঘরে ঢুকাবেন না? লাইট আছে? এখানেই বাসন্তী বালা ঘুমায়। আপনারা তো ওনার সঙ্গেই থাকেন, তো ওনারে যে খাওয়া দাওয়া কাপড় চোপড় এগুলো কিভাবে হয়? সরকারের দেয়, যখন সরকারের না কম ফেলা তখন আমরা এগুলি দেখশন করি। ভাই বাইস্তেরা আচ্ছা ভাত খাবার দেয় তো দেয়। আচ্ছা, সরকার কি কি দেয়? দেয় চাল ডাল তেল, সাবান দেয়, কাপড় দেয়, হিল পাউডার দেয়, এর সয়াবিন তেল, সর্ষের তেল, আরো ডাল, মুসির ডাল, মুখালাই এগুলি দেয়, সবই দেয়। এই যে সরকার থেকে যা দেয়, যা বললেন, এইতে কি ওনার হয়ে যায়? হয় ছাত্র কই চলাই। আচ্ছা, উনি কি অন্য কোনো ভাতা, যেমন বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা? প্রতিবন্ধী নয়, ওই বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা পায়। 3 মাস অন্তর 200 কম 2000 হয়েছে। কি বলতেছে বুঝতে পারছেন আপনি? কথাটা বুঝতে পারছে না।
আপনি বুঝলেন কি বলতেছে? আচ্ছা, এই শাড়িটা কে দিছে? বঙ্গবন্ধু। আচ্ছা, আমরা বুঝতে পারলাম উনি বঙ্গবন্ধুর কথা বলছেন। কি বললেন? বঙ্গবন্ধু ভাষণ দিছেন। চুল সব কাঁচা। 11 অক্টোবর 1942। আমরা শ্রীমতী বাসন্তী বালাকে দেখলাম বিস্মিত হয়ে।